8 উইকেটের পর আজকে 9 উইকেটের জয় বাংলাদেশের স্বাভাবিকভাবে দুর্দান্ত একটা জয় আপনি যদি বলতে চান। পাশাপাশি টানা 3টা টি-20 সিরিজ জেতার কথা আপনি বলতে পারেন। কিন্তু পারফরমেন্স ওয়াইজ যদি আপনি চিন্তা করেন এশিয়া কাপের আগে প্রস্তুতি কতটা হলো, আসলেই কি বাংলাদেশ এই প্রস্তুতি থেকে এশিয়া কাপে ভালো কিছু করতে পারবে কিনা সেই ব্যাপারগুলো একটু আলোচনা করব। আমার সঙ্গে আছেন জাতীয় দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক সিকান্দার আলী। সিকান্দার ভাই, আপনাকে স্বাগত। যে ব্যাপারটা হচ্ছে যে আজকে বাংলাদেশ আবারও একটা ম্যাচ জিতলো, সেম একটা স্ট্র্যাটেজিতে, যে আগে বোলিং করবে, অল্প রানে গুটিয়ে দেবে, তারপরে জিতবে বাংলাদেশ। এটা কি বাংলাদেশ আসলে ঘরের মাঠে খেলা হলে এই ট্যাকটিক্সটাই বারবার নিতে হয়? দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ আসলে জেতার জন্য মানে সিরিজ জিততে হবে এই একটা মেন্টালিটি থেকে তারা আজকে খেলেছে। এবং আজকে যদি গত প্রথম ম্যাচে যদি আমরা চিন্তা করি, তারা প্রথম ম্যাচটা জেতার জন্য একটা উইনিং নোটে নেওয়ার জন্য আপনার আগে বোলিং নিয়েছে, প্রতিপক্ষ সম্পর্কে অতটা ধারণাও ছিল না। সেই ক্ষেত্রে ওটা যৌক্তিক ছিল। আমার কাছে মনে হয়েছে যদি আপনি নিজেকে ব্যাটিং ওয়াইজ প্র্যাকটিস করতে চান, আপনাকে প্রুফ করতে চান আপনি 250 বা 220 রান করতে পারেন কি না, তাহলে সেই কাজটা আগে ব্যাটিং নিলে আমার মনে হয় উত্তম হতো। এবং সেটা তারা করেনি, তারা করেছে বোলিং নিয়েছে এবং বোলিং নিয়ে কত দ্রুত তাদেরকে গুটিয়ে দিয়ে একটা বড় উইনিং নোট নিয়ে বেরিয়ে যাওয়া যায়। উইনিং আপনি বড়ই পেয়েছেন, 9 উইকেট পেয়েছেন, কিন্তু আপনার আসল প্র্যাকটিসটা আমার মনে হয় হয়নি। যে ব্যাটিং প্র্যাকটিসটা হলে ভালো হতো, কারণ বাংলাদেশ বোলিংয়ে অলওয়েজ ভালো। এবং ওই আরব আমিরাতের দুবাইয়ে অথবা শারজানা খেলা হবে আপনার আবুধাবিতে, সেই আবুধাবি কন্ডিশনে আপনি আগেও খেলেছেন এবং সেখানে বোলিং ঠিকই ভালো করে দেবে, কিন্তু আপনি ব্যাটিংটা ওই রকম করতে পারবেন কিনা, কারণ ওখানে যে বোলাররা থাকবেন প্রতিপক্ষের, আফগানিস্তান বলেন কিংবা শ্রীলঙ্কা বলেন, এই দুটা দলের বোলিং সাইড কিন্তু অনেক স্ট্রং হবে। তো সেই স্ট্রং বোলিংয়ের বিপক্ষে আপনি কতটা ভালো করবেন তার একটা মানে নমুনা, অন্তত ব্যাটিং যদি লম্বা ব্যাটিং করে আপনার একটা কনফিডেন্স নিয়ে যেতে পারতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। আমি যদি একটু শুরুতে চিন্তা করি যে প্রথম ম্যাচের আগে যখন লিটন দাস প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের 200 বা 250 রান করার অভ্যস্ততা নেই। কিন্তু অভ্যস্ততা নেই, যে সুযোগটা বাংলাদেশ পেয়েছিল সেই সুযোগটা তো বাংলাদেশ নিচ্ছে না। কেন মনে হয়, মানে কি মনে হয় যে বাংলাদেশকে আসলে ঝুঁকি নিতে চায় না? যে এরকম একটা টুর্নামেন্টের আগে যদি হেরে যায়, যেমন এই প্রশ্নটা বারবার উঠছিল যে যদি নেদারল্যান্ডস বিপক্ষে হেরে যায় তখন কি বেশি সমালোচনা হবে কিনা, ফিল সিমন্সকে এই প্রশ্ন করা হচ্ছিল, লিটন দাসকে করা হচ্ছিল। আপনার কি মনে হয় যে এই ভয়টা থেকে আসলে বাংলাদেশ এই চান্সটা নেয়নি? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এক্স্যাক্টলি, আপনি রাইট পয়েন্ট অ্যাড করতে পেরেছেন। কারণ হচ্ছে বাংলাদেশ সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে। ছোট প্রতিপক্ষ, অর্থাৎ তাদের র্যাঙ্কিংয়ের নিচের দলগুলোর সঙ্গে যদি হারে, তাহলে দর্শক, সমর্থক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ফিডব্যাকটা আসবে, সেই ফিডব্যাকের অপেক্ষায় থাকে তারা, এবং তারা আসলে আতঙ্কে থাকে। সেই আতঙ্ক থেকেই এই যে ম্যাচটা উইন করতে হবে, সিরিজ জিততে হবে। থার্ড ম্যাচে গিয়ে দেখবেন যে ডিফারেন্ট আপনার একটা সিচুয়েশন হতে পারে। যদি আবার টস জিতেন, তখন দেখবেন যে আগে ব্যাটিং করার একটা সিদ্ধান্ত নেবে, কারণ তারা তখন ব্যাটিং প্র্যাকটিসটা করবে। আপনি যদি দুটো ম্যাচে ব্যাটিং প্র্যাকটিস করতেন, তাহলে একরকম ব্যাপার থাকতো। আপনার উচিত ছিল প্রথম থেকেই আপনার ব্যাটিংটাকে ফোকাস করা। আপনি জিতবেনই, এই দলের বিপক্ষে জিতবেনই, কারণ তারা একদম অচেনা কন্ডিশন তাদের কাছে। এই বাংলাদেশ, এই সিলেট যতই ভালো উইকেট দেন না কেন, তারা কিন্তু এখানে খেলতে পারেনি, প্র্যাকটিস ওইভাবে করতে পারেনি। তারপরেও উইনিং একটা হ্যাবিট, উইনিং যেহেতু বাংলাদেশ উইনিং নোটে রয়েছে, টানা 3টা সিরিজ জিতেছে, অর্থাৎ শ্রীলঙ্কায় খুব ভালো ক্রিকেট খেলেছে। আবার আপনার পাকিস্তানের বিপক্ষে কন্ডিশন ছিল না, ফেভারেবল ছিল বাংলাদেশের, সেটা মারাত্মক সমালোচনা হয়েছে। সমালোচনার পরেও বাংলাদেশ কিন্তু একটা একটা মুডে রয়েছে। সেই উইনিংয়ের প্রেক্ষাপটটা যদি বিবেচনা করি, সেই দিক থেকে বাংলাদেশ ভালো একটা জায়গায় রয়েছে। কিন্তু এখন আধুনিক ক্রিকেটে সবাই তো আপনার ইগুলি জানে, ছন্দ যতই থাকেন না কেন, আপনার হার্ড ডেলিভারি আর সফট ডেলিভারি, এখানে যাদের যে বোলিং, সেই বোলিংগুলি কিন্তু খুব একটা মানে স্ট্রং না। তো সফট ডেলিভারির বিপক্ষে আপনি খেলে ভালো রান করেছেন, অল্প স্কোর আপনি তাড়া করে জিতে গেছেন। আপনাকে এখন বিগ স্কোর করতে হবে এবং বিগ স্কোর করার মেন্টালিটি দেখাতে হবে, যেটা লিটন বারবার বলছিল আমরা এই সিরিজে চেষ্টা করব 220, 250 করতে, কিন্তু আনফর্চুনেটলি তাদের সেই ব্যাটিং করার সুযোগটাই হয়নি। একটা ব্যাপার হচ্ছে যে আপনার কি এই জিনিসটা মনে হয়, যদিও এখন বলাটা আসলে খুবই চ্যালেঞ্জিং বা খুবই কঠিন, কারণ 2021 সালের কথা যদি আপনার মনে থাকে, আমরা গত পরশু দিনও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা ম্যাচ জিতেছিলাম, এইবারও আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতছি। এই যে একটা ফেক কনফিডেন্স, এই কনফিডেন্সটা কি এসে বাংলাদেশের জন্য একটা মানে ডিজাস্টারের কারণ হতে পারে কিনা? আমি চাই না যে ডিজাস্টার হোক। বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে খেলুক এবং সেখান থেকে সেমিফাইনাল উঠুক, ফাইনাল উন্নীত হোক, সেই প্রত্যাশা অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে আমার চাওয়া। কারণ বাংলাদেশ ভালো খেললে আপনার আমার সবারই ভালো লাগবে। এবং
ট্রফি জিতলে এই ক্রিকেটের চ্যাম্পিয়নশিপের যে একটা স্বাদ, সেই স্বাদ পাওয়া এবং কীভাবে জিততে হয় সে অভ্যাস তৈরি হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা সবসময় একটা ফেক কনফিডেন্স নিয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের গত 21 সাল থেকে এটা দেখা যাচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি যে এটা বোধ হয় আমাদের জন্য একটা পজিটিভ হবে। আপনি যদি এই সিরিজগুলি বাইরে খেলতেন, অ্যাওয়েতে খেলতেন, তাহলে একটা ডিফারেন্ট মুড পেতেন, যে তখন আপনি বুঝতে পারতেন যে তার কন্ডিশনে গিয়ে খেলে আপনার কতটা সক্ষমতা রয়েছে এবং সে কতটা ভালো খেলে, কতটা প্রেশার আপনার উপরে ক্রিয়েট করতে পারে, সেই প্রেশার সামলে আপনি ম্যাচটা জিততে পারছেন কিনা, কতটা ভালো গেম উপহার দিতে পারছেন সেটা। কিন্তু সেটা করছেন না, আপনি খেলছেন আপনার কন্ডিশন, যতই ভালো হোক না কেন, কারণ এটা আপনার কন্ডিশন এবং সে জানে না, এখানে অভ্যস্ত না। তো সেই জায়গায় থেকে আমি আজকেও আলোচনা করছিলাম ইয়ের সঙ্গে, মিডিয়া ম্যানেজার যিনি রয়েছেন পাশে, ওনার সঙ্গে বলছিলাম বাংলাদেশ আমার মনে হচ্ছে আবার একটা ফেক কনফিডেন্স নিয়ে আরব আমিরাতে যাচ্ছে এবং এই ফেক কনফিডেন্স যদি তারা ওভারকাম করতে না পারে ওখানে, তাহলে কিন্তু রেজাল্ট পজিটিভ হওয়া সম্ভাবনা খুব কম। আফগানিস্তান খুব ভালো ক্রিকেট খেলে, ওটা তাদের হোম গ্রাউন্ড, আবুধাবিতে তারা রেগুলার খেলে। আবার ধরেন শ্রীলঙ্কা সম্প্রতি অনেক ভালো ক্রিকেট খেলে আসছে, যদিও আমরা টি-20তে তাদেরকে হারিয়ে এসেছি, সেই কনফিডেন্সটাও আমাদের কাজে দেবে। হংকং ধরলাম, তাদের দলটা আগের মতো নেই, তো সেই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ হলো, বড় চ্যালেঞ্জ আফগানিস্তান আর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে যদি আমরা বিট করতে পারি, তাহলে আফগানিস্তানের সঙ্গে যদি আমাদের কোনো রকম অঘটনও ঘটে, আমরা অঘটন ধরছি এই কারণে যে আমরা র্যাঙ্কিং ভালো, যদিও আমরা তাদের কাছে র্যান্ডামই হারছি, ওয়ানডে বিশ্বকাপে হারছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি আশা করব যে বাংলাদেশের এই ফেক কনফিডেন্স যাতে না হয়, এই ব্যাপারগুলিতে সতর্ক থাকবেন এবং যারা টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফে রয়েছেন তারা একটা ভালো ভাইব দেওয়ার একটা পুশ করবেন, যেন তোমরা ভুলে যেও না তোমরা যেভাবে জিতেছো এই খেলা, এর চেয়ে বেটার ক্রিকেট ওখানে খেলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি প্রেস কনফারেন্সে তানজিদ হাসান তামিমকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে দুটো ম্যাচ খেলা হলো, এখানে বাংলাদেশ আসলে বেশি শক্তিশালী বলে 8 উইকেটে কিংবা 9 উইকেটে জয় পেল, নাকি নেদারল্যান্ডস আসলে দুর্বল দল? আপনার কাছে আসলে কি মনে হয় যে এই দুটো ম্যাচ দেখে আপনার কি মনে হয়? সেম কোয়েশ্চেন কিন্তু তামিম ওখান থেকে আমাকে করেছিল যে আপনার কাছে কি মনে হয়, তখন আমি বলেছিলাম যে ম্যাচটা খেলেছেন আপনি ভালো জানবেন। তো বিষয়টা হচ্ছে আসলেই আমার কাছে যদি আমাকে বলেন যে বিইং এ জার্নালিস্ট এখানে কি দেখলেন, এখানে আমার কাছে মনে হয়েছে যে টোটালি কম্পিটিশনটা এক পেশে ম্যাচ হয়ে গেছে, যে কোনো জিনিস এক পেশে জয়, একটা পারফেক্ট সিনারিও না। যদিও দোষটা কিন্তু বাংলাদেশের না, বাংলাদেশ তো বেটার ক্রিকেট খেলার চেষ্টাই করবে যে কোনো মূল্যে, এইভাবে বাংলাদেশকে যে কোনো দলই কিন্তু গুড়িয়ে দেয়, আগে দিত, তো সেই জায়গায় এখন পারে না। কিন্তু বাংলাদেশ যখন সুযোগ পেয়েছে এইভাবে গুড়িয়ে দেবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই ছন্দটা কন্টিনিউ করা বা অন্য যে প্রতিপক্ষ আসবে, আপনার সামনের যে টুর্নামেন্টটা রয়েছে সেখানে যদি আপনি একই নোটে একই ছন্দে খেলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রমাণ হবে যে আপনি বড় দল হয়ে ওঠার পথে, তখন আপনার এটা পজিটিভ ভাইব দেবে। আদার দেন আমার কাছে মনে হয়েছে যে আপনি প্র্যাকটিস করে নিতে পারতেন। যখন দেখবেন যে কিছু দল আছে, ভারত বলেনি, দেখেন তাদেরকে আমরা দেখেছি সবসময় ছোট দলগুলোর বিপক্ষে অপেক্ষাকৃত তারা করে কি সেকেন্ড টিম দেয়। আমরা যেহেতু বেস্ট টিম নিয়ে আমরা এশিয়া কাপে যাবে, আমাদের এই এশিয়া কাপের প্রস্তুতির সিরিজ, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো সেটা ওই যে বললাম, ব্যাটিংটা যদি আগে একটা করতেন, যেহেতু একটা জিতে গেছেন, আর একটা ব্যাটিং করলে আপনার এটা কিন্তু আপনার একটা টেস্টেড হতো, আপনি বড় একটা স্কোর করতেছেন, ওইটাও কিন্তু একটা কনফিডেন্স যে আপনি রান করতে পারেন, টোটাল সংগ্রহটা অনেক বড় করতে পারেন, কারণ আপনি কখনো 200-250 রান করেননি কোনো আন্তর্জাতিক ম্যাচে। সো এটাও একটা মানে 220-230 যদি করেন আপনি, সেটাও একটা আপনার বাড়তি কনফিডেন্স দিত। তো সব কিছু মিলিয়ে বলবো বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, আনবিলিভেবল, এটা কোনো সন্দেহ নেই। কারণ এইরকম বোলিং, বিশেষ করে বাংলাদেশ তো বোলিং অনেক ভালো, তো সেই জায়গায় বোলিং নোটে এরকম বোলিংয়ের বিপক্ষে তারা খেলে অভ্যস্ত না, ফলে তারা কিন্তু এখানে সে কোনোভাবেই কম্পিট করতে পারে নাই। যদি তারা 8-10 দিন থাকতো, তারপর আমার কাছে মনে হয় কম্পিট করতে পারতো না, বিকজ অফ তারা এই কন্ডিশনে অচেনা। তাদের একটা লাভ হচ্ছে যে এখানে কিভাবে খেলতে হবে তারা এটা বুঝে যাচ্ছে, পরবর্তীতে প্র্যাকটিসটা ওখানে 26 বিশ্বকাপের জন্য একটা প্র্যাকটিসটা নিতে পারবে। আরেকটা হচ্ছে, আমরা তো আসলে মানে নেতিবাচক দিকগুলো আসলে সামনে আনার চেষ্টা করি, তবুও আমার কাছে যদি মনে হয় যে দুটো ম্যাচ যদি দেখি, প্রথম ম্যাচে সাইফ হাসান পারফরমেন্স ছিলেন, লিটন দাস, তাসকিন আহমেদ তারা পারফরমেন্স ছিলেন। আজকের ম্যাচে যদি আমরা খেয়াল করি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন নিজেও পারফর্ম, এবং ব্যাটিংয়ে যদি আমরা খেয়াল করি তানজিদ হাসান তামিম, এই যে প্রত্যেক ম্যাচে ডিফারেন্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছে, এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিকে এশিয়া কাপের আগে। ডেফিনেটলি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে ব্যাটারদের কেউ না কেউ আপনার ইনিংস গড়ে দিচ্ছে। এই যে আপনার প্রথম ম্যাচে মাত্র 2টো উইকেট পড়েছে এবং জুটি হয়েছে, আপনার লিটন দাস আনবিটেন ছিল, আজকেও কিন্তু আনবিটেন, 18 রান করেছে। কিন্তু যখন দেখছে তার পার্টনার আপনার আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, তখন তিনি একটু স্লো গেছেন। এটাই হলো মানে নিয়ম একটা, যখন আপনার পার্টনার আক্রমণাত্মক থাকবে, তখন যদি আপনিও অ্যাটাকিং ক্রিকেট খেলতে যান, তখন কিন্তু আউট হয়ে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। সেই ঝুঁকিটা কেউ নেন না। যারা বুদ্ধিমান ক্রিকেটার, যারা ব্যাটার, তারা একটু ধরে এবং পার্টনারকে সুযোগ দেন।
সো তারা গেমটা বের করছে, এটা একটা ভালো। সাইফ হাসানকে পাওয়াটাও একটা বড় অ্যাচিভমেন্ট বলবো যে এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে ব্যাকে যারা থাকবে, মিডল অর্ডারে যারা রয়েছেন, আপনার তাওহিদ হৃদয় বলেন, ইভেন এখন তো চান্সই পাচ্ছে না জাকের আলী শামীম পার্টি তো চান্সই পাচ্ছে না 11-এ। তো এদের জন্য কিন্তু একটা বড় চান্স, মানে কম্পিটিশনটা বেড়ে গেল। এবং বেড়ে যাওয়ার অর্থ হলো আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, এবং ভালো ক্রিকেট খেলে আপনাকে টিকে থাকতে হবে। আমরা চাই যে এরকম আরও 2-1জন আসুক যারা পুশ করবেন। আফিফ হোসেন যদি উঠে আসে তাহলে মিডল অর্ডারে কিন্তু মারাত্মক চাপ তৈরি হবে। তখন পাটওয়ারি কিংবা ওই জাকের কিন্তু আনঅ্যানিমাস থাকবেন না, তখন কিন্তু চান্স নাই। আমাদের এখন যে তাওহিদ হৃদয় না, আপনার যে 16তম ম্যান হিসেবে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান রয়েছেন, তার কিন্তু তখন চান্স থাকবে না। বিকজ অফ আপনি 3জন উইকেট কিপার তখন রাখবেন না, তখন আরেকজন ব্যাকআপ, মিডল অর্ডার ব্যাকআপ ভালোটাকেই রাখবেন। একটা হচ্ছে আমরা শেষ প্রশ্ন, যেটা হচ্ছে যে শেষ ম্যাচের আগে বা শেষ ম্যাচে আপনি আসলে কী ধরনের পরিবর্তন বাংলাদেশে দেখতেছেন, কিংবা অ্যাপ্রোচটা আসলে কী দেখতেছেন, কী প্রত্যাশা থাকবে যে যেহেতু আমাদের এশিয়া কাপের আগে শেষ ম্যাচ, ওই ম্যাচটাতে আপনার আসলে কী ধরনের প্রত্যাশা থাকবে? প্রত্যাশা উইনিং নোটেই থাকতে চাইবো আমি। উইনিং নোটে কেন থাকতে চাইবো? কারণ হচ্ছে উইনিং ইজ এ হ্যাবিট। আবার বললাম 2007 সালে, 6 সালে এবং 7 সালে যখন বিশ্বকাপের আগ পর্যন্ত, ওয়ানডে বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশ প্রচুর ম্যাচ খেলেছিল, এবং সেই ম্যাচগুলো ছিল কিন্তু জিম্বাবুয়ে, কেনিয়া, তারপরে আপনার আরও যেসব দলগুলি আছে ওইসব, নামিবিয়ার সঙ্গেও খেলেছিল বোধহয়। এরকম দলের সঙ্গে খেলে বাংলাদেশ সেই টুর্নামেন্টের ম্যাচগুলো, মানে সিরিজগুলো জিতেছিল, এবং সেই জয়ের ছন্দটা আপনার ওখানে যে প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেই প্র্যাকটিস ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে জিতেছিল, এবং কন্ডিশনও ফেভার করছিল কিছুটা জায়গায়। সেই কারণে বাংলাদেশ কিন্তু মানে ওই সময়ে সেরা পারফরমেন্স করেছিল, সুপার 8-এ উঠেছিল। এবং সাউথ আফ্রিকা, ইন্ডিয়াকে তো প্রথম ম্যাচেই হারিয়েছিল, তারপর সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, যদিও ওখানে আরেকটা অঘটন ঘটেছিল। তো সেই দিক থেকে আমি বলবো যে উইনিং ইজ হ্যাবিট যতই আপনি বলি না কেন, ফেক কনফিডেন্স, কিন্তু আপনি হ্যাবিটটাকে যদি ধরে রাখতে পারেন, এবং আপনার পরীক্ষা নিরীক্ষা কিন্তু 2 ম্যাচেই হয়েছে, আপনার বোলিং স্ট্রেংথটাকে পরিবর্তন কিন্তু করে দেখা হয়েছে যে কাকে দিয়ে আমি কখন কাজে লাগাতে পারবো। সো আপনার কোচিং স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু একটা টেস্ট করে ফেলেছেন, এবং এটা তারা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন কন্ডিশন দেখে। আর এখন ব্যাটিংয়ে যেহেতু কোনো পরিবর্তন আনা হয়নি, সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যাটিংটাও একটু কাউকে দিয়ে দেখা উচিত, মানে 3 নম্বরে অন্য কেউ লিটনের জায়গায় বা অন্য কেউ আসতে পারে কিনা, সোহানকে সুযোগ দেওয়া যেতেই পারে। এখন বিষয় হচ্ছে ওই পর্যন্ত বাংলাদেশকে যেতে হবে না, বিকজ অফ বোলিংটা খুব ভালো হচ্ছে, বোলিং ভালো, ওরাও ওইভাবে পারছে না। সব দিক মিলিয়ে আসলে বাংলাদেশ একটা উইনিং জায়গাতেই থাকবে, এবং শেষ ম্যাচটাও বাংলাদেশ জিতবে, ক্লিন সুইপ করবে, এবং ক্লিন সুইপ করে তারা আরব আমিরাতে যাবে। আমরা আশা করি এই ছন্দটা যেন ওই টুর্নামেন্টেও থাকে। ধন্যবাদ সেকান্দার ভাই। দর্শক, আমরা এখন কথা বলছিলাম আমাদের সেকান্দার ভাইয়ের সাথে, পাশাপাশি যে জিনিসটা হচ্ছে যে তিনি যে ব্যাপারটা আলোকপাত করার চেষ্টা করেছেন যে এই যে এখন যে উইনিং নোটে বাংলাদেশ আছে সেটা যেন অব্যাহত থাকে, এবং এই যে জয় পরে যে একটা ফেক কনফিডেন্স নিয়ে কথা হচ্ছে যে এটা আদতে আসলে কনফিডেন্সটা কাজে দেবে কিনা, নাকি আসলেই ওই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারানোর মতো ফেক কনফিডেন্স, সেটা যেন না হয়। আমরা চাইবো পরবর্তী ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবে আগে ব্যাটিং করতে চাইবে, বড় একটা স্কোর করে নিজেদের প্রস্তুতিটা মানে একেবারে সোনায় সোহাগা যেমন ব্যাপারটা থাকে, যে পুরো প্রস্তুতি নেবে, এবং বাংলাদেশ এশিয়া কাপে গিয়ে ভালো করবে। সিলেট থেকে আমি মইনুল ইসলাম বিদায় জানাচ্ছি। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।